হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেম অনলাইন ক্লাসেস। আজকে আমরা জিওগ্রাফি ক্লাস নাম্বার 6 আলোচনা করব বায়ুর কাজ নিয়ে। তো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম নদীর কাজ, নদীর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদী, বায়ু এবং হিমবাহ এই তিনটা হলো প্রধান উপাদান। অর্থাৎ প্রধান উপাদান কথার অর্থ হচ্ছে পৃথিবীর মধ্যে যে বহির্জাত ক্ষমতাগুলো রয়েছে, যেগুলোর জন্য এই ভূমিরূপের বিভিন্ন রকমের পার্থক্য এবং বিভিন্নতা দেখতে পাওয়া যায়। তার মধ্যে বায়ুর কাজ, নদীর কাজ তো আমরা অলরেডি করেছি এবং নেক্সট ক্লাসে আমরা হিমবাহের কাজ করবো। এই তিনটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকে বিস্তারিতভাবে জেনে নেব কী কী রয়েছে। বলছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি, বায়ু কীভাবে ক্ষয়কাজ করতে পারে, এটা স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসতে পারে। তো দেখো, আমাদের ভারতবর্ষ যেহেতু বিচিত্রতা রয়েছে চারিদিকে প্রচুর, তাই কি না? এখানে যেরকম রেইন ফরেস্ট রয়েছে, সেখানে সেরকম আমাদের থর মরুভূমিও রয়েছে। এখানে যেমন পার্বত্য অঞ্চল রয়েছে, এখানে সেরকম মালভূমিও রয়েছে। তাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে বায়ু কিন্তু প্রবাহিত হয়, বিভিন্ন গতিতে প্রবাহিত হয়, যার ফলে অল্প, মাঝারি এবং বেশি পরিমাণে কিন্তু ক্ষয় বায়ু করে থাকে। সেই হিসাবে বায়ুর যে বিভিন্ন রকমের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর গতিবেগ ও বায়ুর বালিকণার পরিমাণের ওপর ক্ষয়কার্যের ক্ষমতা নির্ভর করে। মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষণ জাতীয় ক্ষয়কার্যের উপরে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি হচ্ছে, প্রধানত মরু অঞ্চলেই কিন্তু এই বায়ু ক্ষয়কাজটা করে থাকে সাধারণত। মরু অঞ্চল এবং মরু অঞ্চল বলতে যেখানে বালির পরিমাণটা বেশি থাকে, সেখানে বাতাসের সাথে বায়ু উড়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে। তো সেইভাবে যেই সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় এবং তার সাথে উদাহরণগুলো আমরা রেখেছি। দেখো, সবার প্রথমে রয়েছে ভেন্টিফ্যাক্ট। ভেন্টিফ্যাক্টটা কি, মরু অঞ্চলে একটি নির্দিষ্ট দিক থেকে সারা বছর প্রবল বেগে বায়ু প্রবাহিত হলে বায়ু প্রবাহের দিকে শিলা ক্রমাগত ক্ষয় পেয়ে মসৃণ এবং সূচল হয়। দেখো এখানে একটা, এই যে নামগুলো তোমরা বিশেষ করে মনে রাখবে, উদাহরণগুলো মনে রাখবে। যেহেতু আমাদের যে এক্সামটা আছে, পিটি এক্সামটা, সেটা এমসিকিউ প্যাটার্নে হবে। তো এমসিকিউ প্যাটার্ন হলে কি, তোমাদের বিস্তারিতভাবে জেনে রাখার জন্য এই ক্লাসগুলো করানো হচ্ছে, কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এখানে নাম এবং উদাহরণগুলো, ঠিক আছে? তো তার সঙ্গে সম্পর্কগুলো তোমরা করে রাখবে, তাহলেই হবে। উদাহরণ হচ্ছে কালাহারি মরুভূমির ভেন্টিফ্যাক্ট দেখা যায় কিন্তু, ঠিক আছে? তারপরে রয়েছে ড্রেকান্টার। ড্রেকান্টার হচ্ছে যেসব মরু অঞ্চলে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়, সেখানে শিলা বিভিন্ন দিক থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ হয়। এরূপ বিভিন্ন দিকে থেকে মসৃণ শিলাকে ড্রেকান্টার বলা হয়ে থাকে। যেমন সাহারা মরুভূমিতে এরূপ শিলা দেখতে পাওয়া যায়, বা এরূপ বায়ুর ক্ষয়কাজ দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে গৌড়। গৌড় হচ্ছে মরু অঞ্চলে কোনো উঁচু বড় শিলাখণ্ডের নিচের অংশ কোমল শিলাস্তর দ্বারা যদি গঠিত হয়, তাহলে অবঘর্ষ পদ্ধতিতে নিচের অংশ ক্ষয়প্রাপ্ত বেশি হয় এবং উপরের অংশ কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না, শুরু হয়ে যায়। মনে করো এটা যদি কোনো একটা শিলাস্তর থাকে, ধরে নিচ্ছে এটা একটা শিলাস্তর, আর এই পার্টটা হচ্ছে কঠিন আর এই পার্টটা হচ্ছে কোমল শিলা রয়েছে। এবার এখানে ক্ষয়প্রাপ্ত বেশি হবে, তার ফলে শিলাটা দেখা গেলো এরকম হয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? নিচের পার্টটা তোমার হচ্ছে ক্ষয়প্রাপ্ত বেশি হয়েছে, এই পার্টটা ক্ষয় হয়েছে বেশি, নিচের পাটটা সূচল হয়ে গেছে, উপর পাটটা যেরকম ছিল সেরকমই রয়েছে। এটাকে গৌড় বলা হয়। এটা ছাতার মতো দেখতে হয়। এটা আফ্রিকার সাহারা মরুভূমিতে কিন্তু এই গৌড় দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে জুইগেন বা জাইগেন। জুইগেন বা জাইগেনটা কি, মরু অঞ্চল কঠিন ও কোমল শিলাস্তরের ওপর নিচে সমান্তরালভাবে অবস্থান করলে কঠিন এবং কোমল শিলাস্তর, আগেরটার মতো তুমি ভাবো, আগের ছবিটাই ভাবো। যদি এটা একটা শিলা হয়, এটা একটা শিলাখণ্ড হয়, তাহলে ওপর পাটটা মনে করো যে কঠিন রয়েছে আর নিচের পাটটা হচ্ছে কোমল রয়েছে। তাহলে সমান্তরালভাবে যদি অবস্থান করে, তাহলে কোনোভাবে ভূপৃষ্ঠের কঠিন শিলার নিচে থাকা কোমল শিলা উন্মুক্ত হয়ে যায় এবং তা বেশি ক্ষয় হয়। এই পার্টটা বেশি ক্ষয় হয় যেহেতু কোমল আছে এখানে। এভাবে কঠিন শিলায় কম ক্ষয় এবং কোমল শিলায় বেশি ক্ষয়ের জন্য কোথাও মোটা এবং কোথাও সরু শৈলশিলা দেখা যায়। একেই জুইগেন বা জাইগেন বলে। এটা গৌড়েরই আরেকটি প্রতিরূপ বলতে পারো। আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে এইরূপ জুইগেন বা জাইগেন দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখবো হচ্ছে ইয়ারদাং। ইয়ারদাংটা কি, ইয়ারদাং হচ্ছে মরু অঞ্চলে বায়ুর গতিপথে ভূপৃষ্ঠের কঠিন এবং কোমল শিলা পাশাপাশি উলম্ব বা একনতভাবে অবস্থান যদি করে, তাহলে মনে করো পাশাপাশি এরকম রয়েছে, এটা একটা শিলা, এটা একটা শিলা, পাশাপাশি উলম্বভাবে দাঁড়িয়ে রয়েছে, আর এটা হচ্ছে আড়াআড়িভাবে, এটাকে বলা আড়াআড়িভাবে, ঠিক আছে? পাশাপাশি উলম্বভাবে যদি দাঁড়িয়ে থাকে এবং যদি কোমল শিলা এবং দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলা দীর্ঘাকার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, এদেরকে ইয়ারদাং বলা হয়ে থাকে। তো তুর্কিস্তানের মরুভূমিতে এরূপ ভূমিরূপ দেখতে পাওয়া যায় ইয়ারদাংয়ের। নেক্সট আছে ইনসেলবার্জ। কোথাও কোথাও ইনসেলবার্গও পাবে, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে বিস্তীর্ণ অঞ্চল সমপ্রায় ভূমিতে পরিণত হয়। এরূপ সমপ্রায় ভূমি অপেক্ষাকৃত কঠিন শিলা অনেক সময় অনুচ্চ টিলার আকারে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। প্রায় সমতল বা গোলাকৃতির শিখর বিশিষ্ট টিলাকে ভূবিজ্ঞানী পার্সাজ ইনসেলবার্জ বলেছেন। দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে এই ইনসেলবার্জ দেখতে পাওয়া যায়।
বিজ্ঞানীর নামগুলো ভালো করে দেখে রাখবে, কে কবে কোন জিনিসটা আবিষ্কার করলো এবং উদাহরণ কোন পার্টটাতে কোন মরুভূমিতে কী কী দেখতে পাওয়া যায়, উদাহরণ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। নেক্সট আসবে হচ্ছে মেসা ও বিউট। মেসা এবং বিউটটা কি? মেসা ও বিউট হচ্ছে মরু অঞ্চলের কোনো মালভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে বিচ্ছিন্ন হয়ে যদি টেবিলের মতো সমতল হয়ে যায়। কি বলছে? মরু অঞ্চলের যদি কোনো মালভূমিতে এমনি টেবিল ল্যান্ড হয়ে থাকে, তাই তো টেবিলের মতো হয়ে থাকে, কিন্তু সেটা যদি ক্ষয় হয়ে মনে করো বাকি পার্ট থেকে বিচ্ছিন্ন হয়ে একটা টেবিলের মতো অবস্থান করছে এবং একটা খাড়া উঁচু ভূমিরূপে অবস্থান করে, একে মেসা বলা হয়। মেসা অপেক্ষা ক্ষুদ্র বিচ্ছিন্ন ছোটো ছোটো ঢিপিকে বলা হয় বিউট। অর্থাৎ মেসা হচ্ছে বড় আকৃতির যদি টেবিলের আকার তৈরি করে, আর বিউট হচ্ছে ছোটো আকৃতির। নেক্সট বলা হয়েছে রেগ ও হামাদা। রেগ ও হামাদাটা কি? মরু অঞ্চলের বালুকণা সমূহ বায়ুর দ্বারা অপসারিত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে কেবলমাত্র নুড়ি, প্রস্তরখণ্ড বা পাথরের টুকরো ইত্যাদি সঞ্চিত অবস্থায় পাওয়া যায়। সাহারায় এরূপ প্রস্তরময় মরুভূমিকে রেগ বলা হয়। সাহারা মরুভূমির বা সাহারাতে এরকম প্রস্তরময় বা পাথুরে এই ধরনের মরুভূমিকে রেগ বলা হয়। অপেক্ষাকৃত বড় বড় প্রস্তরখণ্ড দিয়ে গঠিত মরুভূমিকে হামাদা কিন্তু বলা হয়ে থাকে, রেগ ও হামাদা। নেক্সটে আমরা চলে আসবো বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এতক্ষণ ক্ষয়কার্য বললাম, এবার সঞ্চয় তো করবে, অর্থাৎ বালুটা মনে করো এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে এসে অন্য জায়গাতে সেটাকে রাখছে। বালুটা বালু বা শিলাকে তো বায়ু নিজে উড়ে বেড়াচ্ছে না, নিয়ে এক জায়গা থেকে নিয়ে গিয়ে আরেক জায়গাতে ফেলে দিচ্ছে। তো এইভাবে সঞ্চয় হয়, এক জায়গায় ক্ষয় হয়, এক জায়গায় সঞ্চয় হয়। তো সঞ্চয় হওয়ার জন্য সব থেকে বেশি যেটা তৈরি হয় সেটা হচ্ছে বালিয়াড়ি। বালিয়াড়ির অনেকগুলো ভাগ রয়েছে, সে প্রত্যেকটা ভাগ আমরা উদাহরণস্বরূপ বা উদাহরণ সহকারে জেনে নেব। বলা হচ্ছে বায়ু প্রবাহ পথে কোনো স্থানে যদি বাধা পায়, তাহলে যে স্থানে বাধা পেয়েছে যে উঁচু এবং দীর্ঘ ঢিবির আকারে বালির স্তূপ গঠন করে তাকে বালিয়াড়ি বলে। সাধারণত মরু অঞ্চলে বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, দেখো বালিয়াড়ির যে ধারণাটা সেটা কোথা থেকে এসেছে? ভূবিজ্ঞানী বাগনল্ড 1953 খ্রিস্টাব্দে বলেছিলেন, প্রকৃত বালিয়াড়ি হচ্ছে এক গতিশীল বালির স্তূপ। গতিশীল বালির স্তূপ মানে তোমরা যদি কখনো সমুদ্র সৈকতে বেড়াতে যাও, অনেকেই গিয়েছো, সেখানে দেখবে সেখানে তো বায়ুর প্রবাহটা অনেক দ্রুত থাকে। তো সেখানকার যে উপকূলীয় বায়ু প্রবাহ থাকে, উপকূলীয় যে সমস্ত বালি থাকে, সেগুলো তোমরা যদি কিছুক্ষণ যদি কন্টিনিউয়াসলি তোমরা সেখানে ফলো করো, অবজার্ভ করো, দেখবে বালিগুলো কিন্তু চলাচল বলতে বায়ু প্রবাহের দ্বারা এক জায়গার বালু আরেক জায়গায় উড়ে যাচ্ছে বা সরে যাচ্ছে। তো এখানে বলছে প্রকৃত বালিয়াড়ি হচ্ছে এক গতিশীল বালির স্তূপ বা ভূমির গঠন। অর্থাৎ এইভাবে কিন্তু বালিয়াড়িটা জায়গা পরিবর্তন করে, জায়গা পরিবর্তন কিন্তু বায়ু প্রবাহের জন্য কিন্তু করে থাকে। তো একে বলা হচ্ছে নির্ভর করে গড়ে ওঠে না, অর্থাৎ কোনো বাধার উপর নির্ভর করে এটা গড়ে ওঠে না। বাগনল্ড বালিয়াড়িকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে বারখান, যেটা অর্ধচন্দ্রাকার হয়ে থাকে, এরকম হয়ে থাকবে, ঠিক আছে, অর্ধচন্দ্রাকার হয়ে থাকবে। আরেকটা হচ্ছে সিপ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। কী সেগুলো দেখে নেব। দেখো, অর্ধচন্দ্রাকার বা বারখানটা কি? বায়ু গতিপথে আড়াআড়িভাবে গঠিত, আড়াআড়ি যদি এরকম থাকে, আড়াআড়িভাবে যদি গঠিত এরকম টাইপের থাকে, গঠিত বালিয়াড়িকে বারখান বলে। বারখান একটি তুর্কি শব্দ যার অর্থ হচ্ছে খিরগিজ স্টেপ অঞ্চলের বালিয়াড়ি। আর সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়িটা কি? উদাহরণও রয়েছে, বায়ুর গতিপথের সমান্তরাল মনে করো বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে, এখানে বালুগুলো সমান্তরাল রয়েছে বা এখানে শিলাগুলো সমান্তরাল রয়েছে যেসব, এবং বালিয়াড়ি তৈরি করছে, অর্থাৎ বায়ু এখান থেকে কেটে কেটে চলে যাচ্ছে এবং আলাদা আলাদা করে এখানে বালিয়াড়ি তৈরি করছে। ঠিক আছে, বালিয়াড়ি তৈরি করছে, মনে করো এই বালিয়াড়িগুলো দেখতে এরকম এরকম হবে, ঠিক আছে, অনেকটা এরকম হয়। তো এই বালিয়াড়িগুলো গঠিত হচ্ছে, তাদের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়। এদের মধ্যে যেসব বালিয়াড়ি খুব লম্বা এবং সরু তাদের সিফ বালিয়াড়ি বলা হয়ে থাকে। আরবি শব্দ সিফ কথার অর্থ হচ্ছে সোজা বা তরবারি। বাগনল্ড এর মতে আড়াআড়িভাবে ও তির্যকভাবে বায়ুপ্রবাহের যুগ্ম প্রবাহে বা বারখানগুলি ভেঙে গিয়ে সিপ বালিয়াড়ি গঠিত হয়। ঠিক আছে, বারখান এবং সিপ বালিয়াড়ি দুটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সাহারা, কালাহারি এবং থর, বড় বড় যেগুলো তোমার হচ্ছে মরুভূমি অঞ্চল রয়েছে, মরু অঞ্চল রয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু এই ধরনের বালিয়াড়ি লক্ষ্য করা যায়। এবার এছাড়াও যেগুলো আরও রয়েছে তার আগে দেখে নেই যে কোন কোন ভূবিজ্ঞানীরা প্রধানত এই বালিয়াড়ির কনসেপ্টটাকে পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। বাগনল্ডের কথা তো আমরা জানলাম, বাগনল্ড ছাড়াও রয়েছেন মেল্টন, হ্যাক এবং ম্যাকি। নামগুলো একটু তোমরা মনে রাখার চেষ্টা করো, এই নামগুলো ইম্পর্টেন্ট। এরপরে পড়বো মস্তক বালিয়াড়ি, পুচ্ছ বালিয়াড়ি, অগ্রবর্তী বালিয়াড়ি। মস্তক বালিয়াড়িটা কি? দেখো, প্রত্যেকটা নামের সাথেই তোমরা কিন্তু সংজ্ঞাটা পেয়ে যাবে। কোনো শিলাখণ্ডে বায়ু যদি বাধা পেলে শিলাখণ্ডের সামনে বা প্রতিবাদে মানে উল্টো দিকে, ঠিক আছে, অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল আমরা পড়বো এরপরে, যখন আমরা ঘূর্ণবাদ পড়বো, ঝড় বৃষ্টি পড়বো, প্রত্যেকটা পার্টি ভূগোলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু হবে। কোনো শিলাখণ্ডে বায়ু বাধা পেলে শিলাখণ্ডের সামনে বা প্রতিবাদে অঞ্চলে যে বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে মস্তক বালিয়াড়ি বলা হয়।
পুচ্ছ বালিয়াড়ি হচ্ছে, পুচ্ছ মানে কি লেজ, তাহলে পেছন দিকেই হবে। দেখো বায়ু প্রবাহ শিলাখণ্ডে বাধা পেলে শিলাখণ্ডের অনুবাদ ঢালে মানে পেছন দিকে। মনে করো এটা যদি কোনো একটা শিলাখণ্ড হয় তাহলে এটাকে আমি বলবো হচ্ছে অনুবাদ এবং এটাকে বলবো হচ্ছে প্রতিবাদ, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। বা বিপরীত অংশে লেজের আকারে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে পুচ্ছ বালিয়াড়ি বলা হয়। এরপরে আমরা করবো হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি এবং পার্শ্বস্থ বালিয়াড়ি এবং চলমান বালিয়াড়ি, প্রত্যেকটা পার্ট রয়েছে। অগ্রবর্তী বালিয়াড়ি হচ্ছে মস্তক বালিয়াড়ির সামনে ঘূর্ণির সৃষ্টি হলে যে বালিয়াড়ি সৃষ্টি হতে তাকে অগ্রবর্তী বালিয়াড়ি বলে। পার্শ্বস্থ বালিয়াড়ি অর্থাৎ শিলাখণ্ডের উভয় দিকে বালুকণা সঞ্চিত হয়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে পার্শ্বস্থ বালিয়াড়ি বা পার্শ্ব বালিয়াড়ি বলা হয়। চলমান বালিয়াড়িটা কি? চলমান বালিয়াড়ি হচ্ছে প্রবল বায়ুপ্রবাহের প্রভাবে অনেক সময় মরু অঞ্চলে বিভিন্ন বালিয়াড়িকে সরে সরে সঞ্চিত হতে দেখা যায়, একে চলন্ত বা চলমান বালিয়াড়ি বলে। এরপর হচ্ছে নক্ষত্র বালিয়াড়ি, অর্ধবৃত্তাকার বালিয়াড়ি। নক্ষত্রকে মরু অঞ্চলে সব দিক থেকে বায়ু প্রবাহিত হলে কোনো ছোট ঝোপের ওপর বালি সঞ্চিত হলে নক্ষত্র বা তারার মতো বালিয়াড়ি গঠিত হয়। আর অধিবৃত্তীয় বালিয়াড়ি হচ্ছে বায়ুর অবনমনের ফলে সৃষ্ট গর্তের দুপাশে অনেক সময় চামচ বা বেলচার গর্তের মতো অধিবৃত্তের আকারে যে বালিয়াড়ি গঠিত হয় তাকে অধিবৃত্তীয় বালিয়াড়ি বলা হয়। এবং এগুলো কিন্তু বারখানের দিকে বিপরীতে অবস্থান করে। আরও রয়েছে লোয়েশ বালিয়াড়ি, যেটা আমাদের শেষ আজকের পয়েন্ট। লোয়েশ বালিয়াড়ি, লোয়েশ সমভূমি, লোয়েশ মালভূমি সবই তোমরা পড়েছো, তোমরা জানো। জার্মান শব্দ লোয়েশ কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু, এক জায়গা থেকে যখন কোনো কিছু ছিটকে অন্য জায়গায় চলে যায়। প্রবল বায়ুপ্রবাহের প্রভাবে অতি সূক্ষ্ম বালুকণা, অর্থাৎ এখানে ব্যাসটাও দিয়ে দিয়েছে 0.06 মিলিমিটার কম, বহু দূরে বাহিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে লোয়েশ সমভূমি বলে। লোয়েশ ভূমির রং হলুদ। গোবি মরুভূমিতে গোবি মরুভূমিতে হলদে রঙের বালুরাশি বহু দূরে চীনের হোয়াংহো অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েশ সমভূমির সৃষ্টি করেছে। তো প্রধানত এই পার্টগুলো এখান থেকে দেখে রাখতে হবে, এই পার্টগুলো এখানকার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। প্রাকৃতিক ভূগোল আমরা কমপ্লিট করে তারপর আঞ্চলিক ভূগোলে কিন্তু প্রবেশ করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা হিমবাহের ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করে নেব।